আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য মায়ের মৃত্যু সিজন 2 দ্বিতীয় পর্ব। আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। ফেসবুক পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এদিকে আমার সৎ বাবা আর আমার সেই চাচাতো বোন দুজনেই তো অনেক খুশি। তারা তো জানে আমি জেলে আছি, তবে আমি আমার মায়ের খুনের প্রতিশোধ ঠিকই নিব। আমার সামনে ওরা আমার মাকে খুন করেছে আর আমি কিছুই করতে পারিনি। এই দুঃখ আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এদিকে রিয়া তার চাচা চাচিকে বলল আমি রনিকে কিভাবে বুঝাবো আমি ওকে ভালোবাসি। রিয়ার চাচি বলল দেখ মা, এভাবে আর সম্ভব না। রনি তোর জন্য অনেক কিছু করেছে, কিন্তু তুই রনির ভালোবাসাটা বুঝলি না। আর এখন বললে কি হবে? কিন্তু এটা ঠিক যে রনির মতো ছেলে তুই আর কখনোই পাবি না, যে কিনা তোকে নিঃস্বার্থভাবে অনেক বেশি ভালোবেসেছিল। রিয়া তার চাচির কথা শুনে আরো বেশি মন খারাপ করে এবং কান্না শুরু করে দেয়। চাচিকে উদ্দেশ্য করে বলল আমি যে করেই হোক রনিকে আমার করে নিব। আমি আবার মানুষের দুনিয়ায় যেতে চাই। চাচি তুমি দেখে নিও, রনিকে ঠিকই আবার আমার করে নিব। যত কষ্টই হোক না কেন আমি রনির কাছে যাব। রিয়া কান্না করতে করতে সে তার রুমে চলে গেল। রিয়ার চাচা বলল তুমি তোমার মেয়েকে বুঝাও, ও এখন চাইলেও আর মানুষের দুনিয়ায় যেতে পারবে না। রিয়ার চাচি বলল তোমার মেয়েকে তুমি বুঝাও, আমি পারবো না। তোমার মেয়ে কেমন জেদি সেটা তো তুমি ভালো করেই জানো। রিয়ার চাচা বলল যাই হোক, তুমি তোমার মেয়েকে কষ্ট করে বুঝাও, কারণ এখন যদি আবার সে মানুষের দুনিয়ায় যায় তাহলে তার পরীর ক্ষমতা হারাবে এবং সে সাধারণ মানুষের মতো হয়ে যাবে। এদিকে আমার সৎ বাবা আর চাচাতো বোনের ভিতরে তুমুল ঝগড়া লেগেছে। আমার চাচাতো বোন নাকি অন্য ছেলের দিকে নজর দিয়েছে। তাদের দুজনের মধ্যে একে অপরকে এখন শুধু সন্দেহ করে। তাদের প্রেম এখন আর সুখের নেই, আর সুখের হবেই বা কি করে? যাদের শুরুটা হয়েছে জেনা দিয়ে তাদের পরিবারের কি করে সুখ হবে? এদিকে মেঘলা ম্যাডাম আমাকে তাদের বাসায় নিয়ে আসলো। বাসাটা অনেক বড়, দেখে মনে হচ্ছে কোনো একটা রাজপ্রাসাদ। বাড়ির গেটের সামনে দিয়ে যেতে একটা দারোয়ান উঠে দাঁড়ালো। গাড়ির হর্ন বাজতেই গেটের দরজাটা খুলে দিল। গেটের দরজা খুলে ভেতরের দিকে যেতেই দেখলাম চারপাশে ফুলের বাগান। আমি সবকিছু দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি কোথায় আসলাম? গাড়ি থেকে নেমে দরজার সামনে দাঁড়ালাম। মেঘলা ম্যাডাম কলিং বেল দিল। কলিং বেল বাজার সাথে সাথেই কাজের বুয়া দরজাটা খুলে দিল। সামনে পা দিয়ে ঘরের ভেতরে ঢুকতেই কাজের বুয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। আর আমি ভেতরে ঢুকে আরো বেশি অবাক হয়ে গেলাম। এটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম না। মেঘলা ম্যাডাম তার আম্মুকে ডাকতে লাগলো। মেঘলা ম্যাডামের চিৎকার শুনে পাশের রুম থেকে ম্যাডামের আম্মু আসলো। এসে আমাকে দেখে তো একদৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে অঝরে শুধু পানি পড়ছে। আমি শুধু মনে মনে ভাবছি জানি না কেন মেঘলা ম্যাডামের আম্মু কান্না করছে, তবে দেখতে আমার অনেক খারাপ লাগতেছে। ওনার চোখের এমন কান্না দেখে আমারও কান্না পেল। নিজের অজান্তেই চোখ জোড়া অশ্রুতে ভিজে গেল। মেঘলা ম্যাডামের আম্মু দৌড়ে এসে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই এসেছিস? কোথায় ছিলি এতদিন? কিভাবে পারলি তুই তোর মাকে রেখে চলে যেতে? আমি বুঝতে পারছি তোর একটু অভিমান হয়েছে, তাই বলে তোর মাকে কিভাবে একা ফেলে চলে গেলি? মেঘলা ম্যাডামের আম্মুর মুখের কথাগুলো শুনে আমার মুখ থেকে কোনো কথাই আসছে না। আমি কিভাবে বলবো যে আমি ওনার ছেলে না? আমি কিছু বলতে যাব এমন সময় মেঘলা ম্যাডাম বলল, আম্মু ওকে এখন একটু রেস্ট নিতে দাও। মেঘলা ম্যাডামের আম্মু বলল, হ্যাঁ হ্যাঁ তুই ওকে ওর রুমে নিয়ে যা, আর আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। আজকে আমার ছেলে এসেছে, ও যা যা পছন্দ করে আজকে সবকিছু রান্না করা হবে, কোনো কিছুর কমতি হবে না। বুয়ারা তোমরা সবাই এখনই কাজে লেগে পড়ো। আমাকে তো কোনো কিছু বলার সুযোগও দেয়নি, আর আমি কিছু বলতেও চাইনি, কারণ আমি চাই না মেঘলা ম্যাডামের আম্মু কষ্ট পাক। তবে দেখা যাবে সামনে কি হয়। তারপর মেঘলা ম্যাডাম আমাকে একটা রুমে নিয়ে আসলো। রুমের ভেতরে ঢুকতেই দেখলাম রুমটা অনেক গোছানো এবং সুন্দর। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আর আপনারা তো জানেনই মধ্যবিত্তদের রুম কেমন হতে পারে। আমি যেখানে থাকতাম সেখানে কত কষ্ট করে থাকতাম আমার মাকে নিয়ে। ওই কথাগুলো আজকে আমার খুব মনে পড়তেছে। আর এই রুমটা অনেক বেশি সুন্দর। জানি না এই রেদোয়ানটা আবার কে, তবে তার ভাগ্য অনেক ভালো। রেদোয়ান ছেলেটা কোথায় চলে গেল আল্লাহই ভালো জানে। তবে আমি ওই ছেলেটাকেও খুঁজে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি জানি মায়ের কাছে সন্তান কেমন হতে পারে। মেঘলা ম্যাডামের ভাই তার জন্য কতটা কাছের সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। মেঘলা ম্যাডাম আমাকে বলল, তুই রুমটা যেমন চাস ঠিক এভাবেই সাজানো আছে, তুই ফ্রেশ হয়ে একটু রেস্ট নে, তারপর আমরা সবাই একসাথে খেতে বসবো। অনেকদিন আমরা সবাই একসাথে খাই না। তারপর মেঘলা ম্যাডাম নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। বিছানাতে শোয়া মাত্রই মনে হচ্ছে নরম কিছুর মধ্যে যেন পড়ে আছি। এর আগে কখনো এত নরম বেডে আমি শুই নাই। শোয়া মাত্রই আমার ঘুম চলে আসলো।
মেঘলা ম্যাডাম নিচে আসলো। তাকে দেখে ওনার আম্মু বলল, মা তুই আমার রেদোয়ানকে কোথায় পেলি? কই আমাকে তো কিছুই বললি না। মেঘলা ম্যাডাম বলল, তোমার জন্য সারপ্রাইজ ছিল মা। মেঘলা ম্যাডামের আম্মু বলল, ওকে কোথায় পেলি? মেঘলা ম্যাডাম বলল, সে অনেক কাহিনী, জাস্ট এতটুকুই শোনো, রেদোয়ান এতদিন জেলে ছিল। কথাটা শুনে মেঘলা ম্যাডামের আম্মু বলল, আমার ছেলে জেলে ছিল, আমার ছেলের কি দোষ করেছে? মেঘলা ম্যাডাম বলল, সেটা তোমাকে পরে না হয় বলবো। ও একটা মিথ্যে মামলার আসামি হয়েছিল, তবে অনেক কিছুই আমাকে ভাবাচ্ছে। আমি সবকিছু ভেবে চিন্তে দেখি, পরে এই বিষয়ে তোমার সাথে কথা বলবো। আমি এখন যাই। তারপর মেঘলা ম্যাডাম তার রুমে চলে গেল। রুমে গিয়ে এই ফাইলটা নিয়ে উনি কি যেন ঘাটাঘাটি করছে, আর মনে মনে বলছে যে করেই হোক এর আসল সত্যটা বের করেই ছাড়বো। কিছুক্ষণ পরে রনি ঘুম থেকে উঠল। তারপর দরজা খুলবে এমন সময় নিচে থেকে ডাক দিল, রেদোয়ান কই তুই বাবা? খেতে আয় তাড়াতাড়ি। আমি সিঁড়ি দিয়ে নামছি, দেখি সবাই বসে আছে। একটা কথা মাথায় ঢুকছে না, মেঘলা ম্যাডামের বাবা কোথায়? উনাকে তো দেখতে পেলাম না। মেঘলা ম্যাডাম বলল, রেদোয়ান ভাই আমার, জলদি আয়, তোর জন্য আমরা সবাই বসে আছি। তারপর নিচে গিয়ে সবার সাথে বসলাম, কিন্তু আমি মেঘলা ম্যাডামের আম্মুকে আন্টি ডাকবো নাকি আম্মু ডাকবো সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ আমি যদি আম্মু ডাকি তাহলে আমি জানি উনি অনেক খুশি হবে, কারণ উনি তো আর জানে না আমি ওনার ছেলে রেদোয়ান না, আমি হচ্ছি রনি। আবার আন্টিও ডাকছি না, কারণ আমি জানি ডাকলে এখানে অনেক কথা হবে আর উনিও কষ্ট পাবে। আমি চাই না উনি কষ্ট পাক। মা হারানোর ব্যথা আমি বুঝি। উনাকে আম্মু ডাকলে আমার তো কোনো ক্ষতি নেই। আর সব থেকে বড় কথা হলো, মা তো মাই, মার সাথে কারো তুলনা হয় না। খাবারের টেবিলে বসার সাথে সাথে আমার সামনে একটা প্লেট দিল। প্লেটের মধ্যে কি নেই? মাছ, গরুর মাংস, শাকসবজি, চিংড়ি মাছ, এক কথায় সব রকমের রান্না করা হয়েছে আমার জন্য। আমি এত কিছু কি করে খাবো? কিন্তু এতগুলো খাবার এভাবে আমি কখনো দেখি নাই। আমার খুব লোভ হচ্ছে, ইচ্ছে করছে সবগুলো যেন এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি জানি এতগুলো খাবার কখনোই খাওয়া সম্ভব না। আমি বললাম, আম্মু তুমি বসো না, তুমিও খাও, সবাই একসাথেই খাবো। আমি হাত দিয়ে যখন ভাত খেতে যাব, সাথে সাথে আমার হাতটা জ্বলে উঠলো। আমি হাত দিয়ে খেতে পারছি না। আম্মু বলল, তোর হাতে কি হয়েছে? আমি বললাম, কিছু না আম্মু, এমনি একটু ফসকা পড়েছিল। কারণ আমি যখন জেলে ছিলাম তখন ওইখানে কাজ করা লাগতো, যে কাজগুলো আমি কখনো আগে করিনি। ওইগুলো করতে গেলে আমার অনেক কষ্ট হতো। কথাগুলো মনে মনে ফিসফিস করে বলছি। এর মধ্যে মেঘলা ম্যাডাম বলল, এই ভাই তুই আমাকে আগে বলবি না? তাহলে তোকে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসতাম। আমি একটু পরে ডাক্তারকে কল করে দিব, উনি এসে তোকে দেখবে। আমি বললাম, আরে না ম্যাডাম, লাগবে না। মেঘলা ম্যাডামকে আমি যখন ওই ম্যাডাম বললাম, আম্মু বলল, কিরে তুই ওকে ম্যাডাম কেন বলতেছিস? আমি এবার একটু চমকে উঠলাম আর বললাম, ভুলে মুখ দিয়ে চলে এসেছে। তারপর আমি আবার বলে উঠলাম, আপু লাগবে না, এই সামান্য ফসকার জন্য কি ডাক্তার লাগে? তাও আবার বাড়িতে আসবে, কতগুলো টাকা চলে যাবে। মেঘলা ম্যাডাম বলল, কি বলছিস এসব? আমাদের যত সম্পত্তি আছে সবই তো তোর, টাকার জন্য কি তোর চিন্তা করা লাগে? বাবা তো দেশের বাইরে আছে, তোকে পাওয়া গেছে এই কথা শুনতে পেরে অনেক খুশি হয়েছে, আর বলেছে আগামী সপ্তাহে ফ্লাইট কেটে তোকে দেখতে আসবে। এবার আমি বুঝতে পারলাম রিয়া ম্যাডামের আব্বু দেশে থাকে না। এদিকে আমি তো খেতে পারছি না। এটা দেখে রিয়া ম্যাডামের আম্মু বলল, এদিকে আয় বাবা, আমি তোকে খাইয়ে দেই। মনে মনে ভাবছি, মায়ের হাতে কতদিন খাই না। যখন ওই আমার মুখের সামনে একটা লোকমা তুলে দিল, আমার চোখ দিয়ে সাথে সাথে পানি পড়তে শুরু করেছে। মায়ের হাতে কতদিন হলো খাই না। আজকে সত্যি আমি অনেক খুশি। আমি খুব তৃপ্তি নিয়ে খাবারগুলো খাচ্ছি। সত্যি বলতে মায়ের হাতে খেতে অনেক বেশি স্বাদ লাগে। ভালো খাবার দাবারের প্রয়োজন হয় না। যদি ডাল ভাতও হয় আর সেটা যদি খাওয়ানো হয় মায়ের হাতে, তাহলে সেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্বাদওয়ালা খাবার। কথাগুলো শুধু মনে মনে ভাবছি আর মায়ের কথা চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি পড়তেছে। তখন আম্মু বলল, কিরে বাবা তুই কান্না করছিস কেন? আমি বললাম, ও কিছু না আম্মু, এমনি। সবগুলো খাবার শেষ করে আম্মু আমার মুখে হাত দিয়ে মুছে দিল আর বলল, দেখ বাবা, আর কখনো এভাবে যাবি না। যতই রাগ অভিমান হোক না কেন, আমাদের ছেড়ে আর কখনোই তুই যাস না। কেননা তোর মা কিন্তু অনেক কান্না করেছিল, আমি অনেক অপেক্ষা করেছি। আমি তখন বললাম, ঠিক আছে আম্মু, আর কখনোই যাব না। মেঘলা ম্যাডাম বলল, ভাই তুই রুমে যা, আমি ডক্টরকে কল দিচ্ছি। আমি আর কিছুই বললাম না। মেঘলা ম্যাডামকে বললাম, ঠিক আছে আপু, আমি রুমে যাচ্ছি। রুমে এসে আমি ভাবতে থাকলাম, আমি এখন কি করব? আমাকে তো সত্যি ওনারা রেদোয়ান মনে করতেছে। এখানে আমার এখন কি করা উচিত? এদিকে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমাকে যে করেই হোক নিতে হবে, তা না হলে আমার রুহ কখনো শান্তি পাবে না। অন্যদিকে এই রেদোয়ানকেও খোঁজা লাগবে, কোথায় আছে আর কেনই বা চলে গিয়েছে। কিন্তু আমি তার বিষয়ে কিছুই জানি না। তবে আস্তে আস্তে যে করেই হোক আমাকে সবকিছু বের করতে হবে। আর সর্বশেষ আমাকে অনেক বড় হতে হবে। যেদিন আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো, সেদিন আমি ওদেরকে দেখিয়ে দেব আমার মাকে খুন করার প্রতিশোধ কি করে নিতে হয়। কথাগুলো ভাবতে ভাবতে আমি শুয়ে পড়লাম। একটু পরে একজন ডাক্তার এলো, সাথে মেঘলা ম্যাডাম।
আমি বললাম, আরে আপু কি দরকার ছিল, তোমাকে তখন না মানা করেছিলাম আমি। মেঘলা বলল, তোকে এত কথা বলতে বলি নাই, তোর হাত দেখা। তারপর আমি ডাক্তারকে হাত দেখালাম, হাতের মধ্যে অনেকগুলো ফোসকা ফুটে গেছে। এগুলো দেখে তো মেঘলা ম্যাডামের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, কিরে ভাই, তুই আমাকে আগে বলবি না? তোর হাতের দিকে তো আমি তাকাতেই পারছি না, তোর অনেক কষ্ট হয়েছে তাই না ভাই? আমি বললাম, আরে আপু তেমন কিছু না, এটা তো সামান্য, এর থেকেও বড় কষ্ট আমি সহ্য করে এসেছি, এটা তো কিছুই না। মেঘলা বলল, তোকে আমি কখনো কষ্ট পেতে দেই নাই, আর তুই কি না এত কষ্ট করলি? তখন আমি মনে মনে ভাবছি, আমার কষ্টের কথা ওনাদেরকে বললেও ওনারা বিশ্বাস করবে না, ওনারা বুঝবেও না, তাই কষ্টের কথা না বলাই ভালো। তারপর ডাক্তার আমার হাত দেখে কিছু মেডিসিন লিখে দিল আর বলল এগুলো ঠিকমতো নিয়ম অনুযায়ী খেয়ে নিতে। তখন মেঘলা আপু বলে উঠল, আফসানা এদিকে আয়। আমি ভাবতেছি এই আফসানাটা আবার কে? আজকে সারাদিনই তো আমি এই বাসায় আছি, কই এই নামটা তো শুনি নাই, খাবার সময়ও তো তাকে দেখিনি। তখন দেখতে পেলাম একটি মেয়ে আমার রুমের দিকে আসছে। মেয়েটি বোরকা পরে আছে, দেখে মনে হচ্ছে কোনো একটা পরী হেঁটে আসছে। লাজুক পায়ে হেঁটে হেঁটে রুমে আসলো। তখন মেঘলা বলল, আফসানা তোর হবু স্বামীর সেবা করতে হবে, এখন থেকে তুই আমার ভাইকে দেখে রাখ, আমি আর পারবো না। মেঘলা ম্যাডামের মুখে এমন কথা শুনে আমি তো আরো অবাক হয়ে গেলাম, কি হচ্ছেটা কি আমার সাথে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আফসানা বলল, ছি আপু, তুমি এসব কি বলছো? আমি এখন এসব পারবো না, যা করার সব করব বিয়ের পরে। মেঘলা বলল, এই ভাই তুই ওকে একটু বুঝা, আমি তো এক দৃষ্টিতে আফসানার দিকে তাকিয়ে আছি, এত সুন্দর কি কোনো মেয়ে হতে পারে? তার চোখ দুটো হরিণীর মতো টানা টানা, তার ওই চোখ দেখে তো আমি মায়ায় পড়ে গেছি। কিন্তু না, মায়ায় পড়া যাবে না, আমাকে অনেক কিছু করা লাগবে, আমার উপর অনেক দায়িত্ব আছে। আমি মেঘলা ম্যাডামকে বললাম, আপু আমি ওকে বোঝাতে পারবো না। আফসানা বলল, ঠিক বলেছেন ভাইয়া, এই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগে। আপু তুমি যে বারবার আমাকে বলো উনি আমার হবু স্বামী, তোমাকে কি আম্মু বলেছে? মেঘলা বলল, খালামণি তো বলেছে তোকে রেদোয়ানের সাথে বিয়ে দিবে, আর রেদোয়ানও তোকে অনেক পছন্দ করে। এই কথাটা শুনে তো আমি আরো অবাক হয়ে গেলাম, রেদোয়ান করেছেটা কি? ও কোথায় চলে গিয়েছে আল্লাহ ভালো জানে, আর এখানে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। আমি নাকি এই মেয়েকে পছন্দ করি, এখন আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। তখন ওই মেঘলা ম্যাডাম বলে উঠল, তুই কিছু বলতেছিস না কেন? তুই যে ওকে পছন্দ করিস, ভালোবাসিস, এটা এখন বল। আমি বললাম, আরে আপু বাদ দাও না এসব। আফসানা বলল, আচ্ছা আমি ওষুধ খাইয়ে দিতে পারবো, যতটুকু সেবা করা লাগবে ততটুকু আমি করব। মেঘলা বলল, এখন কিভাবে রাজি হলি? তুই তো কোনো পরপুরুষের সামনে যাস না, তুই তো পর্দা করিস। আফসানা মনে মনে ভাবছে, রেদওয়ান ভাইয়া যে পরিমাণে রাগী, আমি যদি এখন না করি আমার অবস্থা শেষ। মেঘলা বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু দায়িত্ব নিয়েছিস তাহলে এটা তুই পালন করবি। এদিকে ডাক্তার সাহেব চলে গেল, সাথে সাথে একটা কাজের লোকও পাঠিয়ে দিয়েছে ওষুধগুলো নিয়ে আসার জন্য। তারপর যে যার রুমে চলে গেল। এদিকে রাত 10টায় হঠাৎ করে আমার রুমের দরজাটা কে জানি নক করলো। রেদওয়ান ভাইয়া বলে খুব মিষ্টি একটা কণ্ঠে একটা মেয়ে আমাকে ডাকছে। কণ্ঠটা শুনে অনেক মায়াবী মনে হচ্ছে, মনে মনে ভাবছি এটা হয়তো আফসানা। তখন আমি বললাম, বাহিরে কে? ওপাশ থেকে বলল, আমি আফসানা, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, ঔষধ খেতে হবে আপনাকে, আপনি খাওয়ার জন্য নিচে আসলেন না কেন? আমি বললাম, আমার ক্ষুধা নেই, আপনি যান শুয়ে পড়েন। আফসানা বলল, না সেটা করা যাবে না, আমার দায়িত্ব আমি পূরণ করতে হবে, তা না হলে আমার কাছে একদমই ভালো লাগে না, আর দায়িত্ব নিলে দায়িত্বটা সম্পূর্ণ করা লাগে। মেয়েটার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে আমি তো আরো পাগল হয়ে যাচ্ছি, মনের মধ্যে তো বসন্তের ফুল ফুটছে। তখন আমি আর দেরি না করে দরজাটা খুলে দিলাম। খুলতেই ওর মুখটা দেখে আমি অনেক চমকে গেলাম। দুপুরে যখন আসলো তখন তো বোরকা পরা ছিল, তাই ভালো করে মুখটা খেয়াল করতে পারি নাই, কিন্তু এখন পুরো পোশাকে শালীনতা আছে, শুধু মুখটা দেখা যাচ্ছে। আফসানাকে দেখে কোনো পরীর থেকে কম মনে হচ্ছে না। তখনই আমার রিয়ার কথা মনে পড়ে গেল। রিয়া আমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছে, ওকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসতাম, আর তার ফলস্বরূপ আমি কি বা পেলাম? অবহেলা, অত্যাচার আর অন্যের দোষের সাজা। হয়তো নিঃস্বার্থভাবে ভালোবাসার এটাই পরিণতি, এজন্য আমার সাথে এমনটা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মায়ের মৃত্যু গল্পের সিজন 2 দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।